হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, আর্থিক বিবরণী, সেই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই সমন্বয় সমূহ সবার আগে বুঝতে হবে। সমন্বয় হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা যদি সমন্বয় না বুঝো তাহলে কিন্তু আর্থিক বিবরণীতে বিশদায়ী বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী কোনোটাই তোমরা বের করতে পারবে না। মানে ব্যবসার আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা তোমরা সঠিকভাবে নিরূপণ করতে পারবে না যদি না তোমরা সমন্বয় সমূহ ভালো করে বুঝো। তো বন্ধুরা, আজকে এই সমন্বয় সমূহ নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়টা আমরা অলরেডি জেনে গেছি, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয় সমূহ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে কোন কোন সমন্বয়ের প্রতি আমাদেরকে বিশেষ নজর দিতে হবে এবং কিভাবে আমরা বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয়গুলো অ্যাডজাস্ট করব, সেটাই আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখবো দুইটা গুরুত্বপূর্ণ সমন্বয়, সমাপনী মজুত পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুত পণ্য বলতে কি বোঝায়? সমাপনী মজুত পণ্য বলতে সেই মজুত পণ্যকে বোঝায় যেটা বছরের শেষে ব্যবসা প্রতিষ্ঠানে অবিকৃত অবস্থায় রয়ে গেছে। মানে যেই পণ্যটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে অবিকৃত অবস্থায় রয়ে যায়, সেটাই সমাপনী মজুত পণ্য। আর এই সমাপনী মজুত পণ্য প্রতিষ্ঠানের জন্য সম্পদ, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য প্রতিষ্ঠানের জন্য ব্যয় স্বরূপ গণ্য করতে হবে। এরপর বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কোন একটা পণ্য আমরা যখন বিক্রয় করব, সেই পণ্যের যে ব্যয়টা আছে সেটাই বিক্রিত পণ্যের ব্যয়। একটা উদাহরণ দিলে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় আরো ভালো বুঝবে। ধরো আমি 10,000 একক পণ্য বিক্রয় করলাম 1,00,000 টাকা দিয়ে। ঠিক আছে, তো আমি 10,000 একক পণ্য বিক্রি করলাম 1,00,000 টাকা দিয়ে। তো এই যে আমি 10,000 একক পণ্যটা বিক্রি করলাম, এই 10,000 একক পণ্য আমার ক্রয় করতে কতটুকু খরচ হয়েছিল, তারপর ক্রয় পরিবহনে কতটুকু খরচ হয়েছিল, এগুলো আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমরা কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। যেমন দেখো, আমরা বিশদায়ী বিবরণীতে যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করি তখন আমরা কি করি? এই যে দেখো, নিট বিক্রয় থেকে আমরা মাইনাস করি বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটা প্রারম্ভিক মজুত পণ্য, এরপর তার সাথে আমরা ক্রয় যোগ করব, ক্রয় পরিবহন যোগ করব, এরপর সমাপনী মজুত পণ্য আমরা মাইনাস করব। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয় সেই পণ্যের ব্যয় যে পণ্যটা বিক্রয় করা হয়েছিল। ওকে, তো হিসাবকাল শেষে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করা হয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয়। তো কখন সমাপনী মজুত পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয়? একটা হিসাবকালের শেষে এই দুইটা জিনিস বের করা হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি দেখাবো যে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে আমরা সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়ের যে সমন্বয়টা আছে সেটা আমরা কোথায় এবং কিভাবে লিপিবদ্ধ করব। তো দেখো, বিবরণের কলামে কি আছে? রেওয়া মিলে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, ক্রয় 15,000 টাকা, ক্রয় পরিবহন 2,000 টাকা। তো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে যে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুইটা প্রস্তুতকরণের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস লক্ষ্য রাখবো। একটা রেওয়া মিল আর আরেকটা সমন্বয়। আমাদের রেওয়া মিলে হিসাব সমূহ দেওয়া থাকবে। ঠিক আছে, সেই হিসাব হতে পারে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই সকল হিসাব কি করা থাকে? রেওয়া মিলে টাকার অঙ্ক সহ লেখা থাকে। এরপর সমন্বয়। সমন্বয় যে জিনিসগুলো আমার অ্যাডজাস্ট করা লাগবে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা, তো এখন দেখো সমন্বয় কি দেওয়া আছে? সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। তো আমরা আগে বিশদায়ী বিবরণীর কথাটা বলি। বিশদায়ী বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুত পণ্য দুইটাই আসে। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য দুইটাই আমরা কোথায় দেখাবো? বিশদায়ী বিবরণীতে আমরা দেখাবো। সো নিট বিক্রয় ফার্স্টে লিখবো, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেওয়া আছে, দেখো কত টাকা? 10,000 টাকা। আবার ক্রয় দেওয়া আছে 15,000 টাকা। তো আমি কি করব? 10,000 টাকা, এরপর ক্রয় 15,000 টাকা, আর ক্রয় পরিবহন কত দেওয়া আছে? 2,000 টাকা। তো এগুলো যোগ করব আর আমি মাইনাস করব সমাপনী মজুত পণ্য। মানে আমার বছরের শেষে যতটুকু পণ্য বা যত টাকার পণ্য আমার
অবিকৃত অবস্থায় রয়ে গেছে, সেটা আমি মাইনাস করব 20,000 টাকা। সো মাইনাস করলে থাকে কত, এখানে 7,000 টাকা হচ্ছে আমার থাকবে। ওকে, সো আমি আবার দেখাচ্ছি কিভাবে। এই যে 10,000 15,000 যোগ করলে হয় 25,000, আর 2,000 হচ্ছে 27,000, এখান থেকে আমি মাইনাস করবো হচ্ছে 20,000, তাহলে 7,000 টাকা আমার থাকবে বিকৃত পণ্যের ব্যয়। ওকে বন্ধুরা, এরপর আমি কি করবো, এই 7,000 টাকা মাইনাস করব এই নিট বিক্রয় থেকে, তাহলে আমি পেয়ে যাব মোট মুনাফা। তো এভাবেই আমরা বিশদায়ী বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে দেখাবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ, আমি আবার রিপিট করছি, চলতি যে সম্পদগুলো আছে সেই সম্পদের মধ্যে আমরা সমাপনী মজুদ পণ্য লিখবো 20,000 টাকা, কারণ সমাপনী মজুদ পণ্যকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ স্বরূপ হচ্ছে গণনা করি। আর যে সম্পদগুলো দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, কতটা দ্রুত, 1 বছরের কম সময়ের মধ্যে যে সম্পদগুলো নগদ অর্থে রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে চলতি সম্পদ। তো চলতি সম্পদের আন্ডারে আমরা লিখবো সমাপনী মজুদ পণ্য। তো বন্ধুরা, এখন আমরা দেখবো যে বকেয়া ব্যয়ের সমন্বয়টা আমরা কিভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করব। তো বকেয়া ব্যয়, এখানে হচ্ছে দেখো বিবরণের কলাম দেওয়া আছে, আর বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কিভাবে বকেয়া ব্যয় নামক সমন্বয়টা দেখাবো সেটা আমি এখানে সুন্দর করে তোমাদের হচ্ছে লিখে দিয়েছি। তাহলে আমি এখন তোমাদের দেখাই যে র মিলে দেওয়া আছে মজুরি 15,000 টাকা, ঠিক আছে। সো র মিলে মজুরি দেওয়া আছে, মজুরি হিসাব 15,000 টাকা, আর সমন্বয় হচ্ছে বকেয়া মজুরি 3,000 টাকা। সো সমন্বয় দেওয়া আছে আবার বকেয়া মজুরি, মানে মজুরি এখনো বকেয়া আছে বা মজুরি এখনো পরিশোধ করা হয়নি 3,000 টাকা। সো আমরা এই যে মজুরি আছে 15,000 টাকা আর বকেয়া মজুরি আছে 3,000 টাকা, এই দুইটা অ্যামাউন্টকে কিভাবে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। প্রথমত আমরা কি করব, বিকৃত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব তখন আমরা হচ্ছে মজুরি 15,000 টাকা লিখবো, তার সাথে যোগ করব হচ্ছে বকেয়া মজুরি 3,000 টাকা। তো একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, আমাদের যদি কোনো বকেয়া থাকে, ঠিক আছে, সে বকেয়া খরচ হোক অথবা বকেয়া আয় হোক, বকেয়া থাকলে আমরা বিশদায়ী বিবরণীতে সেটা কি করব, প্লাস করব। আর আমার যদি অগ্রিম কোনো খরচ অথবা অগ্রিম কোনো আয় থাকে তখন আমি কি করব, সেটাকে মাইনাস করব। সো বকেয়া হলে প্লাস আর অগ্রিম হলে মাইনাস। তো এখানে মজুরি লিখলাম 15,000 টাকা বিকৃত পণ্যের ব্যয়ের আন্ডারে, প্লাস হচ্ছে বকেয়া মজুরি 3,000 টাকা, সো টোটাল হয় 18,000 টাকা। এখন মজুরিটা হচ্ছে কেন বিকৃত পণ্যের ব্যয়ের আন্ডারে আসলো, বিকৃত পণ্যের ব্যয়ের আন্ডারে কিন্তু আমরা হচ্ছে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য, তারপর হচ্ছে ক্রয়, এরপর ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো। সো মজুরি হচ্ছে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, তাছাড়া আছে ডক চার্জ, জাহাজ ভাড়া, তারপর ক্রয় পরিবহন, এগুলো হচ্ছে সবই প্রত্যক্ষ খরচ। তাই আমরা কি করব, এখানে মজুরি বিকৃত পণ্যের ব্যয়ের আন্ডারে লিখবো। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে বেতন ও মজুরি যদি এভাবে লেখা থাকে যে বেতন ও মজুরি, যদি এটা হচ্ছে র মিলে লেখা থাকে তখন কিন্তু আমরা বেতন ও মজুরি বিকৃত পণ্যের ব্যয়ের আন্ডারে লিখবো না, তখন এটা হয়ে যাবে পরিচালন ব্যয়। ঠিক আছে, যেহেতু বেতনটা আগে আছে, সো আমরা কি করব, এটাকে পরিচালন ব্যয়ের আন্ডারে লিখবো। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি দায় দেখাবো হচ্ছে বকেয়া মজুরি 3,000 টাকা। তো এখানে কিন্তু আমার মজুরি দেখানোর দরকার নেই, কারণ মজুরি হচ্ছে একটা খরচ, আর আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমরা খরচ দেখাই না, আমরা শুধুমাত্র সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটিস আর ইকুইটি, এই তিনটা জিনিসই হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করে থাকি। তো চলতি দায় মানে হচ্ছে যে দায়টা কম সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, মানে 1 বছরের কম সময়ের মধ্যে যে দায়টা পরিশোধ করতে হবে সেটাই হচ্ছে চলতি দায়। তো এখানে বকেয়া মজুরি মানে বকেয়া খরচ, এটা হচ্ছে চলতি দায়ের আন্ডারে আমরা লিখবো 3,000 টাকা। তো এরকম যত ধরনের বকেয়া ব্যয় আছে, যত ধরনের বকেয়া ব্যয় আছে, আমরা সব বকেয়া ব্যয়কে চলতি দায়ে লিখবো। আর এখানে আমরা কি করব, বকেয়া ব্যয়গুলোকে আমরা সেই যে ব্যয়টা আছে, ধরো এখানে মজুরি হলে মজুরি অথবা বেতন হলে বেতন, ওই ব্যয়ের সাথে আমরা যোগ করব। ধরো এখানে হচ্ছে বেতন যদি দেওয়া থাকতো তাহলে বেতন প্লাস হচ্ছে, যদি বকেয়া বেতন দেওয়া থাকতো সমন্বয়, তখন আমরা কি করতাম, এই যে বেতন প্লাস হচ্ছে বকেয়া বেতন আমরা হচ্ছে যোগ করতাম। ঠিক আছে, আমরা বেতনের সাথে কিন্তু মজুরি যোগ করতে পারবো না, বেতনের সাথে আমি শুধু বকেয়া বেতনটাই যোগ করতে পারবো। ওকে, তো বন্ধুরা, এখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুতকরণে আরেকটি বিবেচ্য বিষয়সমূহ দেখবো, সেটা হচ্ছে অগ্রিম প্রদত্ত ব্যয়। অগ্রিম প্রদত্ত ব্যয় বলতে কি বোঝায়,
ধরো 2020 সাল হচ্ছে চলতি বছর বা বর্তমান বছর, আর 2021 সাল হচ্ছে পরবর্তী বছর। ঠিক আছে, সো 2020 সালের ভাড়া তুমি প্রদান করেছো, আর 2021 সালের ভাড়া হচ্ছে কি তোমার ভবিষ্যতের ভাড়া। সো তুমি 2021 সালের ভাড়া বাবদ 10,000 টাকা হচ্ছে পরিশোধ করেছো। সো এই 10,000 টাকা হচ্ছে কি তোমার অগ্রিম ভাড়া। ঠিক আছে, সো অগ্রিম ভাড়া বলতে কি বোঝায়, আমরা বর্তমান বছরে যেই ভাড়াটা প্রদান করছি পরবর্তী বছরের জন্য, সেটাই হচ্ছে অগ্রিম ভাড়া। আর অগ্রিম ভাড়াকে কি বলা হয়, অগ্রিম প্রদত্ত ব্যয়। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে বাড়ি ভাড়া 20,000 টাকা। সো বাড়ি ভাড়া রেওয়া মিলে কত দেওয়া আছে, 20,000 টাকা, আর অগ্রিম বাড়ি ভাড়া 4,000 টাকা, যেটা আমরা সমন্বয় থেকে পেয়েছি। তো বিশদায় বিবরণীতে সেটা কি করব, আমরা লিখবো বাড়ি ভাড়া 20,000 টাকা, কারণ এটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। তো মুনাফা জাতীয় খরচ অথবা ব্যয় আমরা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের আন্ডারে এখানে লিখবো বাড়ি ভাড়া 20,000 টাকা। ঠিক আছে, এরপর মাইনাস করব অগ্রিম বাড়ি ভাড়া 4,000 টাকা। অগ্রিম বাড়ি ভাড়া আমরা মাইনাস করব, আর যদি বকেয়া বাড়ি ভাড়া হতো তখন সেটা আমরা কি করতাম, প্লাস করতাম। সো যেহেতু এটা পরবর্তী বছর সংক্রান্ত, মানে এই বছর সংক্রান্ত না। ধরো আমরা বিশদায় বিবরণী প্রস্তুত করেছি 2020 সালের জন্য, সো অগ্রিম ভাড়াটা কিন্তু পরবর্তী বছরের জন্য, তাই অগ্রিম ভাড়াটা 2020 সালের বিশদায় বিবরণীতে আসবে না। এজন্য আমরা কি করব, বাড়ি ভাড়া 20,000 টাকা লিখে এখান থেকে মাইনাস করব অগ্রিম বাড়ি ভাড়া 4,000 টাকা। ঠিক আছে, তাহলেই পেয়ে যাব 16,000 টাকা, যেটা হচ্ছে কি আমার বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়। ওকে, সো আমরা বিশদায় বিবরণীতে সেটাই দেখাবো যেটা হচ্ছে চলতি বছর সংক্রান্ত মুনাফা জাতীয় ব্যয়। সো এখানে অগ্রিম বাড়ি ভাড়া যেহেতু পরবর্তী বছর সংক্রান্ত, তাই আমরা এটা মাইনাস করেছি। আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের আন্ডারে লিখবো অগ্রিম বাড়ি ভাড়া 4,000 টাকা, কারণ অগ্রিম প্রদত্ত ব্যয় সমূহ হচ্ছে কি চলতি সম্পদ। সো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের আন্ডারে লিখবো অগ্রিম বাড়ি ভাড়া। ঠিক আছে বন্ধুরা, সো অগ্রিম প্রদত্ত ব্যয়গুলো কি হয়, পরিচালন ব্যয়তে সেই সংশ্লিষ্ট ব্যয় থেকে মাইনাস করতে হয়, আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের আন্ডারে লিখতে হয়। ওকে, এবার আমরা দেখবো যে প্রাপ্য আয় বা হচ্ছে বকেয়া আয়। প্রাপ্য আয় বা বকেয়া আয় মানে হচ্ছে যে আয়টা আমার এখনো হয়নি কিন্তু আমার সেবা প্রদান করা হয়ে গেছে। মনে করো তুমি হচ্ছে মিস্টার করিম, ঠিক আছে, তুমি মিস্টার করিমকে সেবা প্রদান করেছো, হ্যাঁ, কিন্তু মিস্টার করিম তোমাকে এখনো টাকাটা দেয়নি। সো এই টাকাটা হচ্ছে কি তোমার বকেয়া আয়। সো করিমকে তুমি পণ্য অথবা সেবা প্রদান করেছো, কিন্তু করিম এখনো হচ্ছে তোমাকে সেটার মূল্য পরিশোধ করেনি। তো এটা কিন্তু তাও তোমার আয়। ঠিক আছে, তুমি যেহেতু সেবা প্রদান করেছো তার বিনিময়ে অবশ্যই তুমি হচ্ছে তার মূল্যটা পাবে। সো এটা হচ্ছে বকেয়া আয়, অথবা এটাকে বলা হয় প্রাপ্য আয়। সো বছরের শেষে জানা গেল যে বিনিয়োগের উপর সুদ 600 টাকা বর্তমান সালে অর্জিত হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। তাহলে দেখো এটা মূলত সমন্বয় বলা থাকে, যে বছরের শেষে তুমি জানতে পারলে বিনিয়োগের উপর সুদ 600 টাকা বর্তমান সালে অর্জিত হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। তো আমরা জানি যে বকেয়া যদি হয় তখন আমরা সেটাকে কি করব, অবশ্যই প্লাস করব। তো তখন হিসাবকাল ধারণা অনুযায়ী এই 600 টাকা বিশদায় বিবরণীতে অন্যান্য আয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে প্রাপ্য সুদ নামে দেখাতে হবে। এখন বিশদায় বিবরণীতে আমরা কি করব, ধরো আমি এ মানে হচ্ছে ধরো বিশদায় বিবরণী, আর বি মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, সো বিশদায় বিবরণীতে আমি দেখাবো হচ্ছে বিনিয়োগের উপর সুদ, রাইট। তো আমি কি করব, ফার্স্টে লিখবো হচ্ছে বিনিয়োগের সুদ, হ্যাঁ, এটা আমি লিখবো অন্যান্য আয়ের আন্ডারে। আমি অন্যান্য আয়গুলো যখন লিপিবদ্ধ করব তার আন্ডারে আমি লিখবো বিনিয়োগের সুদ। এরপর এর সাথে আমি যোগ করব প্রাপ্য আয় অথবা বকেয়া আয়, মানে হচ্ছে প্রাপ্য বিনিয়োগের সুদটা আমি এখানে যোগ করব 600 টাকা। ঠিক আছে, সো বিনিয়োগের সুদ যত ছিল তার সাথে আমি 600 টাকা যোগ করব, যোগ করে আমি ফাইনাল অ্যামাউন্টটা হচ্ছে সেকেন্ড কলামে দেখাবো। আরেকটা ব্যাপার আছে যে এই যে বিনিয়োগের সুদ যদি এখানে নাও দেওয়া থাকে, তাও আমি হচ্ছে এই বকেয়া বিনিয়োগের সুদটা আমি অন্যান্য আয়ে দেখাবো। আর বি নাম্বার আমি বলেছিলাম আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে এটা হবে চলতি সম্পদ। আমরা জানি বন্ধুরা বকেয়া খরচ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলতি দায়, আর বকেয়া আয় সমূহ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ।
সো চলতি সম্পদে আমরা শুধুমাত্র কি করব, প্রাপ্য সুদ মানে হচ্ছে প্রাপ্য বিনিয়োগের সুদ, এটা লিখে আমরা 600 টাকা দ্বারা লিপিবদ্ধ করব। এবার আসি অগ্রিম প্রাপ্ত আয়। অগ্রিম প্রাপ্ত আয় মানে হচ্ছে যে আয়টা আমার আগে হয়ে গেছে। মনে করো মিস্টার করিম হচ্ছে তোমাকে কি করলো, ভাড়া প্রদান করলো 10,000 টাকা, ঠিক আছে, ভাড়া প্রদান করলো 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে তোমার 5,000 টাকা ছিল হচ্ছে পরবর্তী বছর সংক্রান্ত, ঠিক আছে। তো 5,000 টাকা কিন্তু তুমি অগ্রিম পাচ্ছ, তুমি এখনো তাকে সেবাটা প্রদান করনি, কিন্তু সে তোমাকে অগ্রিম পরবর্তী বছরের জন্য 5,000 টাকা ভাড়া প্রদান করছে। তো এই যে তোমার একটা আয় হলো, এটা হচ্ছে কি তোমার অগ্রিম প্রাপ্ত আয়। তার মানে হচ্ছে তুমি এখনো সেবা প্রদান করনি অথবা পণ্য বিক্রয় করনি বা পণ্য প্রদান করনি, কিন্তু সে কি করলো, তোমাকে অর্থ দিয়ে দিল, ঠিক আছে। তো এই যে অগ্রিম প্রাপ্ত আয়টা হচ্ছে, এটা কি, এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে চলতি দায়, আর অগ্রিম খরচ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। তো আমরা কি করব, আমরা বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কিভাবে লিপিবদ্ধ করব, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ধরা যাক চলতি বছরের রেওয়া মিলে বাড়ি ভাড়া বাবদ আয় 10,000 টাকা দেওয়া আছে। ওকে, সো রেওয়া মিলে দেওয়া আছে কত, বাড়ি ভাড়া বাবদ আয় 10,000 টাকা। সো আয় সবসময় কোন পাশে দেওয়া থাকে, ক্রেডিট পাশে, কিন্তু এর মধ্যে 3,000 টাকা পরবর্তী বছর বাবদ অগ্রিম আদায় হয়েছে। তো আমরা জানি বন্ধুরা, যদি অগ্রিম আয় অথবা অগ্রিম ব্যয় হয় তখন আমরা সংশ্লিষ্ট আয় এবং ব্যয় থেকে সেটাকে মাইনাস করব। তো আমার যেহেতু এখানে আয় ছিল 10,000 টাকা, আবার অগ্রিম আদায় করেছিলাম আমি 3,000 টাকা, সো 10,000 থেকে আমি 3,000 টাকা কি করব, মাইনাস করব। তো আমার থাকে হচ্ছে 7,000 টাকা। সো 10,000 থেকে 3,000 মাইনাস করব, থাকে 7,000 টাকা। এটা হচ্ছে আমার বিশদায়ী বিবরণীতে। ওকে, সো দেওয়া আছে যে এক্ষেত্রে বিশদায়ী বিবরণীতে 10,000 থেকে 3,000 টাকা মাইনাস করে আমি বর্তমান বছরে 7,000 টাকা বাড়ি ভাড়া আয় হিসেবে দেখাবো। আর এটা কোথায় দেখাতে হবে, বিশদায়ী বিবরণীতে আমরা কোথায় দেখাবো বাড়ি ভাড়া বাবদ আয়, এটা অবশ্যই আমরা দেখাবো অন্যান্য আয়তে, ঠিক আছে। পরিচালন খরচে আমরা দেখাবো বাড়ি ভাড়া বাবদ ব্যয়, আর অন্যান্য আয়তে আমরা দেখাবো বাড়ি ভাড়া বাবদ আয়। মনে রাখবে, আমরা কিন্তু অন্যান্য ব্যয়তে কিন্তু বাড়ি ভাড়া বাবদ প্রদান দেখাই না, কিন্তু অন্যান্য আয়তে আমরা বাড়ি ভাড়া বাবদ আয় দেখিয়ে থাকি। এবং 3,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাতে হবে। তো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে আয় ব্যয় সংক্রান্ত হচ্ছে কোনো হিসাব বসে না, ঠিক আছে। মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় ব্যয় এগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দেখাবো না। আমরা শুধুমাত্র সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। তাই এখানে কিন্তু আমরা 7,000 টাকা দেখাচ্ছি না, আমরা এখানে দেখাবো শুধুমাত্র 3,000 টাকা, যেটা হচ্ছে অগ্রিম আমি পেয়েছিলাম। সো অগ্রিম প্রাপ্ত আয় 3,000 টাকা আমি চলতি দায় হিসেবে দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে। এরপর বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অবচয়, ঠিক আছে। অবচয় নিয়ে স্টুডেন্টরা প্রায় হচ্ছে সমস্যাতে পড়ে যে অবচয় আমরা কিভাবে লিপিবদ্ধ করব, আমরা কি অবচয় লিখবো নাকি আমরা পুঞ্জীভূত অবচয় লিখবো। সো সব সমস্যার সমাধান নিয়ে আমি এখন চলে এসেছি। আমি এখন তোমাদের অবচয় পুঞ্জীভূত অবচয় সম্পর্কে একদম ক্লিয়ার করে দিব। তো এখানে দেখো, ব্যবসায় ব্যবহারের ফলে স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয় অথবা এদের মূল্য হ্রাস পায়, আর এই ক্ষয় বা ক্ষতি অবচয় নামে বিশদায়ী বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখানো হয়। তো পরিচালন ব্যয় মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা সংক্রান্ত ব্যয়। আমরা এখানে দেখাবো অবচয়, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি, আর আসবাবপত্রের অবচয় হলে আমরা এখানে আসবাবপত্র লিখবো, দালান কোঠার অবচয় হলে আমরা এখানে দালান কোঠা লিখবো। সো এটা ফ্যাক্ট না, আমরা হচ্ছে মূলত পরিচালন ব্যয়তে শুধুমাত্র অবচয় লিখে আর যে যন্ত্রপাতিটার অবচয় হয়েছে সেটার নাম লিখে আমি টাকার অঙ্কটা দেখিয়ে দিব। সো ধরা যাক রেওয়া মিলে যন্ত্রপাতি 80,000 টাকা। মনে রাখবে যে রেওয়া মিলে যে যন্ত্রপাতিটা দেওয়া আছে সেটার মূল্য আমাকে আগে দেখতে হবে যে কত টাকা দেওয়া আছে। সমন্বয় দেওয়া আছে যে বছরে 15% হারে যন্ত্রপাতির উপর অবচয় হিসাবভুক্ত করতে হবে। তো 15% হারটা আমি কোন টাকার উপর ধরবো, এই যে 80,000 টাকা যন্ত্রপাতি দেওয়া আছে এর উপর আমি 15% ধরবো, তাহলে কত হয় 80,000। আমরা ক্যালকুলেটরে বের করবো যে 80,000 ইন্টু 15%, তাহলে কত হয় 12,000 টাকা। সেই 12,000 টাকায় শুধুমাত্র আমি দেখাবো অবচয় যন্ত্রপাতি নামে পরিচালন ব্যয়তে। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমি কিভাবে দেখাবো, আর্থিক অবস্থার বিবরণীতে আমি অবশ্যই স্থায়ী সম্পদের আন্ডার আগে লিখবো যে যন্ত্রপাতি
80,000 টাকা। কারণ যন্ত্রপাতি ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বছরের জন্য ব্যবহার করা হয়, তো যন্ত্রপাতি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী সম্পদ, তাই স্থায়ী সম্পদের আন্ডারে লিখবো আগে যন্ত্রপাতি 80,000 টাকা। এরপর হচ্ছে অবচয় লিখবো নাকি পুঞ্জীভূত অবচয় লিখবো? পুঞ্জীভূত অবচয় লিখতে হবে বন্ধুরা। আর্থিক অবস্থার বিবরণীতে আমাকে পুঞ্জীভূত অবচয় নামে মাইনাস করতে হবে যন্ত্রপাতি থেকে। কেন আমরা পুঞ্জীভূত অবচয় লিখছি? পুঞ্জীভূত অবচয় এর ইংলিশ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে আমার অবচয়টা হচ্ছে কি হচ্ছে, যোগ হচ্ছে। ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি কিনেছি 5 বছর, সে যন্ত্রপাতির অবচয় ধার্য হয়েছে, তো আমি 5 বছরের অবচয় যোগ করতে করতে আমার যে অবচয়টা হবে সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তো আমরা আর্থিক অবস্থার বিবরণী কি করি, 1 বছরের জন্য অথবা একটা হিসাবকালের জন্য তৈরি করি। তো পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে ওই একটা হিসাবকাল অথবা একটা বছরের জন্য যে অবচয়টা ছিল সেটা আমরা কি করব, মাইনাস করব। তো যন্ত্রপাতি 80,000 টাকা মাইনাস পুঞ্জীভূত অবচয় 12,000 টাকা, এখানে হচ্ছে 68,000 টাকা। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, 1 বছরের জন্য বললে আমরা 1 বছর অবচয় ধরবো। যদি পার্সেন্টেজ আকারে হচ্ছে অবচয় ধার্য করতে বলে তাহলে আমরা পার্সেন্টেজ আকারে অবচয় ধার্য করব। তো ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা বিশদায় বিবরণীতে লিখবো অবচয় যন্ত্রপাতি, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লিখবো পুঞ্জীভূত অবচয়। ওকে, এরপর কি আছে, এরপর আছে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। ও মাই গড, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। কুঋণ হচ্ছে যেটা আমি দেনাদার থেকে আদায় করতে পারবো না, মানে ব্যবসা প্রতিষ্ঠানের যেই টাকাটা বা হচ্ছে আমি যে ধারে বিক্রয় করেছি সেই ধারে বিক্রয়কৃত অর্থ যত অংশ বা যত টাকা আমি দেনাদারের নিকট থেকে আদায় করতে পারবো না সেটাই হচ্ছে কুঋণ। হ্যাঁ, এখন কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, সঞ্চিতি মানে হচ্ছে কি, সঞ্চিতি মানে হচ্ছে আমি মুনাফার একটা অংশ কি করলাম, ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করে রাখলাম। সেই কুঋণের বিপরীতে আমি যদি সঞ্চয় করে রাখি সেটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। এখন এই সংক্রান্ত যদি সমন্বয় থাকে তখন আমরা কিভাবে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করব? তো বন্ধুরা এখানে একটা সহজ উদাহরণের মাধ্যমে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। নিচের উদাহরণের সাহায্যে কুঋণ অবলোপন এবং কুঋণ সঞ্চিতির হিসাব রক্ষণ ব্যাখ্যা করা হলো। ধরা যাক রেওয়া মিলে দেনাদার হিসাব 50,000 টাকা দেওয়া আছে। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 2,000 টাকা। তো মনে রাখবে রেওয়া মিলে যে কুঋণ সঞ্চিতিটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি, প্রারম্ভিক উদ্বৃত্ত। সবসময় মনে রাখবে যে রেওয়া মিলে যে টাকাটা দেওয়া থাকবে কুঋণ সঞ্চিতি নামে সেটা হচ্ছে কুঋণের প্রারম্ভিক উদ্বৃত্ত। একজন দেনাদার আর্থিক অসমর্থতার কারণে তার দেনা 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো। তো এটা হচ্ছে সমন্বয়। হ্যাঁ, সমন্বয় দেওয়া আছে যে দেনা কি করলো, 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো। অবশিষ্ট দেনাদারের 5% কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। এটা কি, এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। হ্যাঁ, এই যে প্রারম্ভিক উদ্বৃত্তটা পেয়েছে এটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি, আর এই যে অবশিষ্ট দেনাদারের উপর 5% কুঋণ বা সন্দেহজনক দেনা সঞ্চিতি ধার্য করতে হবে, এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। এখন একটা গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নতুন কুঋণ, নতুন কুঋণ মানে হচ্ছে যে কুঋণটা সমন্বয়ে দেওয়া থাকবে, আর নতুন কুঋণ সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতি হচ্ছে এটাও সমন্বয়ে দেওয়া থাকবে। এই দুইটা আমরা কি করব, রেওয়া মিলে যোগ করব পরিচালন ব্যয়ের আন্ডারে। ঠিক আছে, আর যদি রেওয়া মিলে হচ্ছে কুঋণ থাকে, ঠিক আছে, তো রেওয়া মিলে যে কুঋণটা থাকবে সেটাও আমরা প্লাস করব। হ্যাঁ, আর একমাত্র আমরা মাইনাস করব হচ্ছে যেটা রেওয়া মিলে কুঋণ সঞ্চিতি আছে। রেওয়া মিলের কুঋণ সঞ্চিতি মানে হচ্ছে কুঋণ সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত। তো রেওয়া মিলে যে কুঋণ সঞ্চিতিটা থাকবে সেটা আমরা মাইনাস করব। কারণ হচ্ছে, কারণটা আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই। ধরো 2020 সালের জন্য আমি কুঋণ সঞ্চিতি রেখেছিলাম 10,000 টাকা। হ্যাঁ, তো 2020 সালের জন্য কুঋণ সঞ্চিতি রেখেছিলাম 10,000 টাকা, ওইখান থেকে আমার 2,000 টাকা কুঋণ সঞ্চিতি রয়ে গেল। তো 2021 সালে যখন কুঋণ হয়েছে 10,000 টাকা, ধরো 2021 সালে আবার কুঋণ হয়েছে 10,000 টাকা, তো আমার কি আসলে 10,000 টাকা কুঋণ হয়েছে? না, আমি 2,000 টাকা কি করব, বিগত বছর থেকে আমি মাইনাস করব। এই যে পুরাতন সঞ্চিতি আছে কুঋণ সঞ্চিতি, তো এখান থেকে আমি মাইনাস করব 10,000 টাকা, তো আমার থাকে কত, 8,000 টাকা হচ্ছে আমার ব্যবসার জন্য
অ্যাকচুয়াল কুরিন অথবা খরচ। সো 8,000 টাকা হচ্ছে কুরিন থাকে, কারণ ওই যে বিগত বছরে 2,000 টাকা কুরিন সঞ্চিতি ছিল। সো এই জন্য আমরা কি করব, আমার যত ধরনের কুরিন আছে, নতুন কুরিন অথবা নতুন কুরিন সঞ্চিতি অথবা রাও মিলের যে কুরিন দেওয়া আছে, সবগুলো থেকে আমরা মাইনাস করব পুরাতন কুরিন সঞ্চিতি। মাইনাস করার একটাই কারণ হচ্ছে এই যে এইটা, যে আমার বিগত বছরের যে কুরিন সঞ্চিতিটা আছে সেটা এই বছরে আমি কি করব, মাইনাস করে দেখিয়ে দিব। তো মাইনাস করলে আমি অ্যাকচুয়াল আমার কত টাকা কুরিন আছে সেটা আমি পেয়ে যাব। তো বন্ধুরা, আমি এটা সুন্দর করে হচ্ছে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিপিবদ্ধ করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরা যাক রেওয়া মিলে দেনাদার হিসাব 50,000 টাকা দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেনাদার হিসাব কত টাকা সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে 5% মানে পার্সেন্টেজ আকারে কুরিন সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 2,000 টাকা। তারপর হচ্ছে নতুন কুরিন হচ্ছে 1,000 টাকা, আর 5% হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। সো আগে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা দেখি বন্ধুরা। এখানে চলতি সম্পদ দেনাদার, চলতি সম্পদ কি লিখবো, দেনাদার। দেনাদার হচ্ছে 50,000 টাকা আমরা আগে লিখবো, মাইনাস করব নতুন কুরিন। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা দেনাদার থেকে নতুন কুরিনটা মাইনাস করছি, আমরা এখানে বিশদায়ী বিবরণীতে প্লাস করলে আমরা এখানে দেনাদার থেকে কেন মাইনাস করতেছি? কারণ হচ্ছে দেনাদার থেকে মাইনাস করার একমাত্র কারণ হচ্ছে আমার কুরিনের ফলে কিন্তু দেনাদার হচ্ছে হ্রাস পায়, রাইট? কুরিন মানে হচ্ছে আমি দেনাদার থেকে কত টাকা আদায় করতে পারবো না সেটা। তো যখনই আমি কুরিন ধার্য করছি তার মানে হচ্ছে দেনাদার হ্রাস পাচ্ছে, তাই দেনাদার থেকে আমরা নতুন কুরিন মাইনাস করব। আমরা কিন্তু রেওয়া মিল থেকে কুরিন নিয়ে আসবো না, আমরা রেওয়া মিল থেকে কুরিন সঞ্চিতি যাই দেওয়া থাক না কেন আমরা রেওয়া মিল থেকে আনবো না, আমরা শুধুমাত্র সমন্বয় থেকে হচ্ছে নিয়ে আসবো। সো দেনাদার মাইনাস নতুন কুরিন মাইনাস হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, সেগুলো মাইনাস করে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমার যে দেনাদারের সমাপন উদ্বৃত্তটা থাকে সেটা হচ্ছে আমার 46,550 টাকা। আমি আবার রিপিট করছি, রেওয়া মিলে যেই কুরিন অথবা কুরিন সঞ্চিতি দেওয়া থাকবে সেটা আমরা দেনাদার থেকে হচ্ছে মাইনাস করব না। আমার যে সমন্বয়ে দেওয়া থাকবে কুরিন অথবা কুরিন সঞ্চিতি, শুধুমাত্র ওই টাকাগুলোই আমরা মাইনাস করব। সো আমি দেখাই যে টাকার অঙ্কটা কিভাবে হয়েছে, ক্যালকুলেশনটা। দেনাদার 50,000 টাকা, এর থেকে মাইনাস করেছি নতুন কুরিন 1,000, সো 49,000 টাকা। এখান থেকে মাইনাস করব নতুন কুরিন সঞ্চিতি। সো আমরা জানি নতুন কুরিন সঞ্চিতি কত পার্সেন্ট ধার্য হয়েছে, 5% ধার্য করা হয়েছে। সো এটা কোনটার উপর ধরতে হবে, 50,000 উপর ধরবো নাকি হচ্ছে 49,000 টাকার উপর ধরবো? অবশ্যই আমাকে 49,000 টাকার উপর ধরতে হবে। সো এই জন্যই আমরা কি করলাম, আগে নতুন কুরিনটা মাইনাস করে নিয়েছি যাতে আমরা 49,000 টাকা পাই এবং এর উপর হচ্ছে 5% কুরিন ধার্য করতে পারি। সো 49,000 টাকার উপর 5% ধার্য করলে হয় 2,450 টাকা, যেটা হচ্ছে আমার নতুন কুরিন সঞ্চিতি। এটা মাইনাস করলে আমি পাবো 46,550 টাকা। আর বিশদায়ী বিবরণীতে কিভাবে লিপিবদ্ধ করব, প্রথমত পরিচালন ব্যয়ের আন্ডারে আমরা নতুন কুরিন 1,000 টাকা, নতুন কুরিন সঞ্চিতি এটার সাথে প্লাস করলাম। এই নতুন কুরিন সঞ্চিতিটা কিভাবে পেয়েছি তোমরা তো দেখেছই। নতুন কুরিন সঞ্চিতি প্লাস করলে যে টাকাটা হবে সেখান থেকে মাইনাস করব পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি মানে হচ্ছে বন্ধুরা যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে, মানে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্তটা আমরা এখানে মাইনাস করে পাবো হচ্ছে আসল যে কুরিনটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমার পরিচালন ব্যয় 1,450 টাকা, সেটা হচ্ছে আমি সেকেন্ড কলামে দেখিয়ে দিব। এখন বন্ধুরা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই কুরিন এবং কুরিন সঞ্চিতি রিলেটেড। দেখি তোমরা এই কাজটা করতে পারো নাকি, তোমরা এই প্রশ্ন দেখে বাসায় নিজে নিজে ট্রাই করতে পারো, আর আমি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি তোমরা নিজেরা ট্রাই করে কমেন্ট বক্সে অ্যান্সারটা হচ্ছে জানিয়ে দিতে পারো। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা জানিয়ে দিবে যাতে আমরা দেখতে পারি যে তোমরা কতটুকু বুঝেছো এই কুরিন এবং কুরিন সঞ্চিতি। তো 2017 সালে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে 4,000 টাকা। এটা কোথায় দেওয়া আছে, এটা হচ্ছে রেওয়া মিলে দেওয়া আছে। সো রেওয়া মিলে যে প্রারম্ভিক উদ্বৃত্তটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আসলে পুরাতন কুরিন সঞ্চিতি। বছরের শেষে দেনাদার 60,000 টাকা ধরা হলো, এবছর দেনাদারের 10% নাও পাওয়া যেতে পারে। সো এটা হচ্ছে কি নতুন কুরিন সঞ্চিতি। ওকে, সো এটা আমরা কোনটার উপর ধরবো, এই যে 60,000 টাকা আছে, এই 60,000 টাকার উপর আমরা 10% কুরিন সঞ্চিতি ধরবো। সো দেখাও আয় বিবরণীতে কত টাকা ক্ষতি দেখানো হবে এবং আর্থিক বিবরণীতে কুরিন সঞ্চিতি কত টাকা হবে। সো আমরা এটা দেখি কত টাকা হচ্ছে। 60,000 টাকা আমরা ফার্স্টে লিখবো,
আর্থিক অবস্থার বিবরণীতে, হ্যাঁ, আমরা চলতি সম্পদের আন্ডারে লিখবো ফার্স্টে দেনাদার 60,000 টাকা। এরপর এখান থেকে মাইনাস করব আমরা নতুন কুড়ির সঞ্চিতি। হ্যাঁ, নতুন কুড়ির সঞ্চিতি আমরা মাইনাস করব। আমরা অবশ্যই 4,000 টাকা নিব না। আর্থিক অবস্থার বিবরণীটি কিন্তু রেওয়া মিলের কোনো কুড়িন অথবা কুড়িন সঞ্চিতি আমরা হচ্ছে লিপিবদ্ধ করব না। সো 10% আমরা কিসের উপর ধরবো? 60,000 টাকার উপর। সো এখানে হবে 6,000 টাকা। সো 60,000 টাকা মাইনাস নতুন কুড়ির সঞ্চিতি 6,000 টাকা, তাহলে থাকবে হচ্ছে এখানে 54,000 টাকা আমার আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী দেনাদারের উদ্বৃত্ত। আর আমরা বিশদায়ী বিবরণীতে কত টাকা দেখাবো? বিশদায়ী বিবরণীতে আমরা দেখাবো প্রথমত হচ্ছে 10%, এখানে হচ্ছে 6,000 টাকা আমরা দেখাবো নতুন কুড়ির সঞ্চিতি। এখান থেকে মাইনাস করব 4,000 টাকা। 4,000 টাকা মাইনাস করার কারণ হচ্ছে এটা আমার পুরাতন কুড়ির সঞ্চিতি। তো পুরাতন কুড়ির সঞ্চিতি আমরা নতুন কুড়ির সঞ্চিতি থেকে মাইনাস করে পাবো 2,000 টাকা। সো বিশদায়ী বিবরণীতে আমি দেখাবো হচ্ছে 2,000 টাকা, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমি দেখাবো হচ্ছে 54,000 টাকা। এটাই ছিল আমার কুড়িন এবং কুড়িন সঞ্চিতি সংক্রান্ত সমন্বয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি করে দিয়েছি যে বিশদায়ী বিবরণীতে আমরা কি করব, নতুন কুড়িন সঞ্চিতি দেখাবো হচ্ছে 6,000 টাকা, যেটা হচ্ছে 60,000-এর উপর আমরা 10% ধরলে 6,000 টাকা আসে, সেটা এখান থেকে মাইনাস করব পুরাতন কুড়িন সঞ্চিতি অথবা কুড়িন সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত 4,000 টাকা, সেটা মাইনাস করলে থাকবে এখানে 2,000 টাকা। আবার আর্থিক অবস্থার বিবরণীতে আমি দেনাদার থেকে মাইনাস করব নতুন কুড়িন সঞ্চিতি। তো দেনাদার হচ্ছে 60,000 টাকা, যেটা দেওয়া আছে রেওয়া মিলে, মাইনাস করব নতুন কুড়িন সঞ্চিতি, যেহেতু আমার দেনাদার হ্রাস পাচ্ছে কুড়িন সঞ্চিতির ফলে, তো এখানে আমি মাইনাস করব 6,000 টাকা, সো 54,000 টাকা। সো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে যে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা পড়েছি, তাই না? তো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা যে সম্ভাব্য ব্যয়গুলো আছে সেই সম্ভাব্য ব্যয়গুলো আমরা লিপিবদ্ধ করব, কিন্তু সম্ভাব্য আয়গুলো আমরা লিপিবদ্ধ করব না। আর এই যে নতুন কুড়িন সঞ্চিতি, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, কারণ এই নতুন কুড়িন সঞ্চিতিটা আমি পূর্বের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি যে আমার এই বছরে কুড়িন হবে হচ্ছে 6,000 টাকা। তো আমি কুড়িন সঞ্চিতি রেখেছি, তো এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। তো এটা যেহেতু খরচ, তাই আমরা বিশদায়ী বিবরণীতে এটা প্লাস করেছি, আর দেনাদার থেকে এটা আমরা মাইনাস করেছি। তো বন্ধুরা, আজকে আলোচনা করেছি আর্থিক বিবরণীটি কিভাবে তোমরা সমন্বয় সমূহ লিপিবদ্ধ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং কাজটা তোমরা নিজেরা করতে পেরেছো এবং কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।